প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো বিএনপির রাজনীতি নিয়ে, ষড়যন্ত্র। মূলত 1971 সালে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করেই আওয়ামী লীগের ভিতরে এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছিল মেজর জিয়াকে নিয়ে। তাকে বারবার অপমানিত, অবদলিত, পদবঞ্চিত, বিভিন্নভাবে হয়রানি করে, চাকরি জীবনেও হয়রানি করে দাবি রাখার অনেক ষড়যন্ত্র ছিল। কিন্তু তার তীক্ষ্ণ বুদ্ধি, তার ব্যক্তিত্ব, তার জ্ঞান গরিমায় তখন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু একসময় ধরাশায়ী হয়েছেন ষড়যন্ত্রকারীদের হাতে। কিন্তু ভয়ানক অবস্থার সৃষ্টি হয় 91-তে ক্ষমতায় আসার পর এবং 2001-এ ক্ষমতায় আসার পরে দলের অভ্যন্তরে, দলের ভিতরে কিছু স্বার্থন্বেষী, চাটুকার, বেয়াদব টাইপ লোকজন নেতা সেজে ঢুকে পড়ে। এটার সুযোগও ছিল বিএনপির সিনিয়র নেতাদেরকে মূল্যায়ন না করা, বিএনপিতে তারুণ্যের আগমনের সুযোগ করে দেওয়া, কিন্তু বিজ্ঞদের, জ্ঞানীদের বাদ দিয়ে সেটা করাটা কতটা বাঞ্ছনীয় ছিল আমার বোধগম্য নয়। কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার বিএনপির হাল ধরার পরের থেকে এর ভিতরে মূল ষড়যন্ত্রটা শুরু হয়। আপনি যদি স্মরণ থাকে, প্রথমবার ক্ষমতার থেকে যাওয়ার পর 91 থেকে 95, 96 পর্যন্ত যাওয়ার পর যখন 2001-এ আবার বিএনপি ক্ষমতায় আসে, বিএনপিকে দুইটা জিনিস বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে সহায়তা করেছে। একটি হচ্ছে সুশীল সমাজ বলে তথাকথিত ব্যক্তি, তার ভিতরে নামই বলি আমি, নুরুল কবির, আজকের আসিফ নজরুল সহ এই জাতীয় কিছু লোক মিডিয়াতে রাত দিন 24 ঘন্টা বিএনপিকে নিয়ে বিষোদাগার, বিএনপির কোথায় কী হলো সমস্ত কিছু, যা ঘটেছে সেটা নিয়ে, যা ঘটেনি সেটা নিয়েও অনর্গল তারা কথা বলে গেছেন। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগের এই 15 বছরে খুব কম কথা শুনতে দেখেছি আমি। নুরুল কবির প্রথম কিছু ঠান্ডা হয়ে গেলেও তাদের সাংবাদিকদের, সম্পাদকদের যে বিশাল সুযোগ সুবিধা আওয়ামী লীগ করে দেয়, তারা তাতেই ঠান্ডার হয়ে যায়। আসিফ নজরুল বিপ্লবে এসেছেন, আসিফ নজরুলকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কিছু কিছু কথা বলেন সময়ের প্রয়োজনে, কিন্তু এবার ছাত্র বিপ্লবের আসে সক্রিয় ভূমিকা রাখার পিছনে তার স্বার্থ কি নেই? অবশ্যই আছে। সেই স্বার্থটা ছিল শেষ পর্যন্ত ঢাকা ভার্সিটির শিক্ষকদের পেনশনের যে প্রত্যয় সিস্টেমটি সরকার চালু করতে চাচ্ছিল, তারা সেটা মানতে চাচ্ছিল না, তারা আন্দোলনে ছিল। এই স্বার্থে আঘাত আনার ফলেই ভার্সিটির শিক্ষকরা মূলত ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল। আসিফ নজরুল সেই স্বার্থের ভিতরেই পড়ে। কিন্তু বিগত 15 বছরে আওয়ামী লীগে যেরকম সগৌরবে সরগম ছিলেন, আওয়ামী লীগ ততটা হতে চাননি বা ছিলেনও না। মিডিয়া বিএনপি কখনো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেননি। বিএনপি উদার মনের রাজনীতি করে গেছেন, মিডিয়াকে উন্মুক্তই রেখেছিলেন। সবচেয়ে আরেকটি যেটা ক্ষতি করেছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এতটা তীব্র আকার ধারণ করেছিল যে 5টা বৎসরই তারা নিজেরা, বিশেষ করে ছাত্রদল 5টা বৎসরই তারা মারামারি করে কাটিয়ে দিয়েছে। মাঝখান থেকে তৃতীয় পক্ষ
জমির পাকা ফসল কেটে ঘরে তুলেছে। এটা কেন্দ্র থেকেই শুরু, এই বিভাজন কেন্দ্র থেকেই পরিচালিত। আর প্রতিটি জেলায় কমান্ড অফ চেন না মানার ফলে, এখনও সেটা নেই, বিএনপিতে এখনও নেই, কমান্ড অফ চেন নেই, না মানার ফলে ম্যাডামকে তারা প্রধানমন্ত্রী হিসাবে যতটুকুন দেখতে চেয়েছেন, নেত্রী হিসাবে দলের অভ্যন্তর থেকে তাকে খুব ছোট করার চেষ্টা করা হয়েছে, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়েছে নিজেদের ভিতর থেকেই। এই দুইটি কারণে বিএনপির সবচেয়ে বড় ক্ষতি করে গেছে। আজ আমি সাংঘাতিক একটি তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। শেষবারের মতো, অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপিকে ক্ষতিগ্রস্ত, বিএনপিকে পদচ্যুত, বিএনপিকে ক্ষমতার থেকে সরানোর জন্য যতগুলো ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্রের নাটের গুরু শেখ হাসিনা এতটা বুদ্ধি প্রয়োগ করেছে যে দল ক্ষমতায় থাকা অবস্থায় দলকে ভাঙার আপ্রাণ চেষ্টা করেছে। একজন ছলনাময়ী, একজন শয়তানি মেধাবুদ্ধি সম্পন্ন মহিলা, তিনি কেঁদে কেঁদে ভাই বানাতেন। যেমন গামছা কাদের সিদ্দিকী তার ভাই, এরশাদ সাহেব ছিলেন তার ভাই, জিএম কাদেরও সম্ভবত তার ভাই, এবং বিএনপির ভিতরেও তার বানানো কিছু ভাই আছে। তিনি এই ভাইদেরকে মায়া কান্না কেঁদে কেঁদে তৈরি করেছেন। বিএনপির জীবিত কিছু নেতা এখনও আছেন যারা বিএনপিতে থেকেও আওয়ামী লীগের চিরা দই কলা খেয়েছেন। তার ভিতরে সবচেয়ে আমার কাছে যেটা তথ্য ছিল, বিশ্বাসঘাতক ছিলেন বিএনপির সবচেয়ে শক্তিশালী একজন নেতা, অত্যন্ত ধনবান, অত্যন্ত নিজেকে সম্ভ্রান্ত বলে পরিচয় দিতেন, সালাউদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রামের ওই অঞ্চলের অত্যন্ত ক্ষমতাশালী, অর্থশালী লোক ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এই সালাউদ্দিন কাদের চৌধুরী আজকে নেই। তাকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু রাজাকার হিসাবে নয়, আমি কিছু কিছু তথ্য বলে গেছি, রাজাকার হিসাবে নয়। তিনি বিএনপির যে ক্ষতি করেছেন এবং বিএনপিকে দুর্বল করে আওয়ামী লীগের সেই 1/11 পরিস্থিতি সৃষ্টি এবং বিএনপিকে আন্দোলনে ক্ষমতার মুখে ঠেলে দেওয়ার পিছনে যে যতগুলো লোক ছিল ষড়যন্ত্রকারী, তার ভিতরে সালাউদ্দিন কাদের ছিলেন 1 নম্বর। সালাউদ্দিন কাদের শেখ হাসিনার ভাই ছিলেন, তারা ভাই বোন পাঠিয়েছিলেন। তার একটি উদাহরণ আমি বোঝাতে চেষ্টা করি। সালাউদ্দিন কাদেরকে যখন ধরে নিয়ে আসে তখন তিনি বারবার মিডিয়ার সামনেই প্রশ্ন করতেছিলেন, আমাকে ধরে নিয়ে যাচ্ছেন আপা কি সেটা জানে? আমাকে ধরে নিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনা কি সেটা জানে? অর্থাৎ তার দৃঢ় বিশ্বাস ছিল তাকে ধরবে না। তাদের ভিতরে এই ধরনের কথা ছিল, তাকে সসম্মানে রাখবে এবং খুব ভালো সম্মানের সাথেই তার ইচ্ছা মতো কোনো একটা কিছু উপঢৌকন দেওয়া হবে। কিন্তু শেখ হাসিনা কি কাঁচা মাল? তোমার মতো বিশ্বাসঘাতক বাঁচিয়ে রাখে শেখ হাসিনা? তোমার মতো দেশদ্রোহী, দলদ্রোহী একজন বিশ্বাসঘাতক তোমাকে রাজাকার হিসাবে ফাঁসি দেওয়া হয়নি। অনেক খবর, অনেক তথ্য শেখ হাসিনার অনেক কিছু জানতো সালাউদ্দিন কাদের চৌধুরী। এটা যাতে ফাঁস না হয় এই জন্যই সালাউদ্দিন কাদের চৌধুরীকে শেখ হাসিনা ফাঁসি দেয়। আমি বিএনপির নেতাদের, কেন্দ্রীয় নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলছি, এখনও যারা আওয়ামী লীগের তল্পি বাহক হয়ে বিএনপির ভিতরে ঘাপটি মেরে আছেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনারা দিলে দলের কেন্দ্রীয় নেতা, আপনাদের হাতে দেশ ন্যস্ত হয়। যখনই আরেকটি দলের সাথে মিশে নিজের দলের সাথে বিশ্বাসঘাতকতা করেন, সেটি দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ হিসাবে বিবেচিত হবে। বিএনপি সজাগ থাকবেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি সঠিক সিদ্ধান্ত নেবেন। এখনও আছে ঘাপটি মেরে, আমি জানি। আমি কিছু বলবো না, আমার ভিতরে অনেক চাপ আছে, আমি গুম হয়ে যেতে পারি,
খুন হতে পারি। তবে আমি বলবো বিএনপি যেন খুঁজে বের করেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।